সকলকে স্বাগত। আজকে গতি অধ্যায়ের আমরা চতুর্থ লেকচার নিয়ে আলোচনা হবে। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে ত্বরণ। আমরা ত্বরণ কি, ত্বরণ কত প্রকার, তা উদাহরণ সহ আজকে আলোচনা করা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। তাহলে আসা যাক, ত্বরণ কি? আমার গত ক্লাসে স্কেলার রাশিগুলো শেষ হয়েছিল। এখানে দুটো রাশি আলোচনা হয়নি, সেটা হচ্ছে সময়, তাপমাত্রা। সময় তাপমাত্রা সেটা আলোচনা হয়নি বলতে সেটা আমি এখন বলে দিচ্ছি। এখানে সময়ের কোনো দিক নেই, তাপমাত্রার কোনো দিক নেই, সেটা তোমরা জানো। আর দ্রুতি এবং আমরা দূরত্ব আলোচনা করেছিলাম, অর্থাৎ স্কেলার রাশি শেষ করলাম। ভেক্টরের আরেকটা অংশ বাকি আছে, সেটা হচ্ছে ত্বরণ। আজকে ভেক্টর রাশি ত্বরণ দিয়ে শেষ করতে যাবে। এখন দেখা যাক ত্বরণ এর ইংরেজি নাম হচ্ছে এক্সিলারেশন। এখান থেকে আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করি। এ ভেক্টর দিব, ভেক্টর চিহ্ন। এখন ত্বরণ কি? আমরা শুধু ত্বরণ কি তার সংজ্ঞাটা সাধারণভাবে মুখস্থ করি। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আজকে আমরা শুধু ত্বরণ কাকে বলে সেটা নয়, ত্বরণটা আমরা বাস্তবিক জীবনে কিভাবে প্রয়োগ ঘটে এবং কিভাবে ফিল করা যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত এর সাধারণ সংজ্ঞা দিব, তারপরে গাণিতিক সংজ্ঞা দিব, তারপর ত্বরণটা বাস্তবিক জীবনে আমরা কিভাবে প্রয়োগ ঘটে সেটা বুঝব। এখন দেখা যাবে ত্বরণের সংজ্ঞাটা সাধারণভাবে কি বলা হয়। সাধারণভাবে বলা হয় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। কীরকম সাধারণভাবে বলছি, কারণ এখানে কোনো গাণিতিক চিহ্ন বা সিম্বল আমরা ইউজ করিনি। এখন দেখো তাহলে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এখানে একটা হারের কথা আছে। হার মানে কি? সময় দিয়ে ভাগ। কাকে? বেগকে। এখন দেখো, অর্থাৎ আমরা লিখব বেগ ত্বরণ সমান বেগ বাই সময়। বেগ মানে তুমি বলতে পারো বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি। এখন ত্বরণকে আমরা প্রকাশ করি এ দ্বারা, বেগকে প্রকাশ করি বি দ্বারা, সময় টি দ্বারা। এখন এখানে বেগের বৃদ্ধি বলেছি, এটা সরাসরি বি বলবো না, আমি বলবো বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। যদি একটু আগা হয়ে গেল, এদিকে একটা চিত্র আঁকা যাক। ধরো কোনো বস্তু প্রাথমিক বেগ হচ্ছে আদি বেগ ইউ, সে সুষম ত্বরণের দিকে চলা শুরু করলো। টি সময় পর তার বেগ হলো বি। এখন দেখো এখানে ইউ হচ্ছে তার আদি বেগ, শুরুতে তার যা বেগ ছিল। হতে পারে একটা গাড়ি স্থির অবস্থায় আছে, স্থির অবস্থায় তার বেগ 0, আর সুষম ত্বরণে টি সময় ধরে চলার পর সে বিশেষ বেগ প্রাপ্ত হল, অর্থাৎ শেষের বেগ, শুরুর বেগ এবং শেষের বেগ। তাহলে বেগ বৃদ্ধি আমরা করতে পারি শেষ বিয়োগ আদি। এখান থেকে আমরা বলতে পারি এখানে ইউ আদি বেগ, বি শেষ বেগ, এর ত্বরণ টি সময়। তাহলে আমরা বেগের বৃদ্ধি, বেগ বৃদ্ধি অংশটা কি হবে দেখো, বেগ বৃদ্ধি অর্থাৎ কতটুকু হলো, শেষ থেকে আদি বিয়োগ দিব, বি মাইনাস ইউ। এখন দেখো আপাতত আমরা একটা চিহ্নগুলো তুলে ফেলে সুবিধা হয়। এই যে
বি মাইনাস ইউ হচ্ছে বেগ বৃদ্ধি আর টি হচ্ছে সময়। তাহলে আমরা বলতে পারি যে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এটা আমরা স্বাভাবিকভাবে সংজ্ঞাটা দিয়েছি ইন জেনারেল, এখানে কোনো গাণিতিক চিহ্ন ব্যবহার করিনি। এখন দেখো গাণিতিক চিহ্ন ব্যবহার করছি। বেগ বৃদ্ধি মানে বোঝাই বি মাইনাস ইউ, আর সময় মানে বোঝাই কি টি। তোমরা আপাতপক্ষে কেউ তো এইরকম সমীকরণগুলো দেখে বা এই যে চিহ্নগুলো বা গাণিতিক জিনিসগুলো দেখে কিন্তু ভয় পেয়ে যাও। এখানে গাণিতিক চিহ্নগুলো আসলেই কিছু নয়, যেগুলো পড়েছে সেগুলোর চিহ্ন। এখানে বেগ বৃদ্ধি বলতে বোঝাচ্ছে কি বি মাইনাস ইউ, আর হার মানে কি সময় দিয়ে বা টি। তাহলে আমরা শিখলাম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এবার এখানে দেখা যাক ত্বরণের একক কি হয়। দেখো একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এককটা কোথা থেকে আসে তোমরা একটু দেখো যে ত্বরণ এ সমান বি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আমরা জানতাম এটা তো বেগ বি মাইনাস ইউ মানে শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ, অর্থাৎ বেশি বিয়োগ কম। আদি বেগ কম ছিল, শেষ বেগ কী ছিল বেশি ছিল, মানে একটা স্থির অবস্থান বা কম বেগ যুক্ত একটা গাড়ি কিছু সময় পর 80 সমান্তরালে চলার পর বেশি বেগ প্রাপ্ত হলো, তখন আমরা এই বেশি থেকে কমটা বিয়োগ দিলে কী পাই, পার্থক্য পাই। তো বেগের পরিবর্তনটা হচ্ছে কি বেগ। তাহলে বেগের এককটা হবে কি আমরা জানতাম মিটার পার সেকেন্ড, আর নিচের সময় হচ্ছে কি সেকেন্ড। এভাবে নাও মিটার পার সেকেন্ড, আর এস কিছু না থাকলে পাওয়ার 1 থাকে সবসময়, পাশে লিখি মিটার পার সেকেন্ড, আর উপরে গেলে +1টা কি হবে -1 হবে। তোমরা সূচকের নিয়মগুলো জানো, প্রথমত আলোচনা করেছিলাম। এম এস ইনভার্স 2 কেন -1 আর -1 যোগ হয়ে কি হবে 2 হবে। তাহলে বেগের একক আমরা দেখলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তন হয় সেটা আমরা দেখাবো। এর জন্য একটা ছোট্ট প্রশ্ন তোমাদের দিচ্ছি, দেখো কোনো বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার বলতে কি বুঝো। যদি এরকম প্রশ্ন হয় এখান থেকে আমরা কিভাবে ব্যাখ্যা দেবো, দেখো এখানে ত্বরণ এ সমান কত 10 ms ইনভার্স 2। আমরা জানি ত্বরণ হচ্ছে কি বেগের পরিবর্তন। এখানে ms ইনভার্স 1 10 ms ইনভার্স 1 মানে হচ্ছে বেগ, আর 1 সেকেন্ড হচ্ছে কি সময়। আমরা এখান থেকে একটা সেকেন্ড ইনভার্স থেকে একটা কমিয়ে নিচে নামিয়ে দেবো। এখন দেখো প্রতি সেকেন্ডে তার বেগ 10 মিটার পার সেকেন্ড করে কি হয় বৃদ্ধি পায়। প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে কি হয় বৃদ্ধি পায়। তাহলে 1 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড বৃদ্ধি পাওয়া মানে কি তার ত্বরণ কত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হওয়া। বোঝা গেল? ত্বরণের একটা উদাহরণ বুঝতে চেষ্টা করবো, আমি চিত্র দিয়ে সেটা বোঝাচ্ছি। দেখো তোমরা, তাহলে কিছুটা আমাকে এখান থেকে মুছতে হবে। ধরো যাক আমি ওইদিকে একটা চিত্র রাখছিলাম, এবারে কল্পনা করবো একটা গাড়ি। ভালো আঁকতে পারি না, যেমন তেমন এখন তোমরা বোঝার সুবিধার্থে বুঝে নিও। এখন গাড়ি মনে করো একটা নির্দিষ্ট দিকে চলে, ধরো দিকটা এদিক। এখন আমি আমার সংজ্ঞা কী ছিল এখানে ত্বরণ সমান বি মাইনাস ইউ বাই টি, এটাই ছিল। আমি ভেক্টরগুলো রাখছি না, ভেক্টর দিলে এখানেও দিতে হবে আপাতত সুবিধার্থে, এটাই ছিল। তারপরে এখানে হচ্ছে ব্যাগ, এখানে কি সময়। আমি উপরে রাখবো ব্যাগ, নিচে রাখবো সময়, সময় দিয়ে ভাগ দিচ্ছি। বোঝার সুবিধার্থে আমরা 5 সেকেন্ড হিসাব করি। ধরো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5 সময়। এবার ব্যাগ ধরে নিলাম
ধরো গাড়িটা কি যাওয়ার সময় ঠিক আছে, তার একটা নির্দিষ্ট দিক আছে আমরা জানি, কিন্তু সবসময় কি একই বেগে চলতে পারবে এমন কোনো কথা আছে কি? দেখা যাচ্ছে এই যে রাস্তায় মনে করো স্কুল স্টুডেন্ট, এটা তো একটু স্বাভাবিকভাবে একসাথে কয়েকজন করে হাঁটে, জটলা পাকিয়ে হাঁটে, অথবা বুড়ো মানুষ রাস্তা পার হয়, কখনো গাড়িকে স্লো করতে হয়, কখনো গাড়িকে থামাতে হয়, সেটা আমরা সবাই জানি। অথবা গাড়িকে অনেক সময় তার বাঁক নেওয়ার সময়ও তার গতি কমাতে হয়। এখন দেখো সব সময় ওই গাড়িটি একই বেগে চলেনি, সেজন্য দেখো আমি বোঝাচ্ছি। শুরুতে মনে করো গাড়িটা একটু রাস্তা ফ্রি পেল, তখন আমরা ধরলাম সে 5 মিটার/সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। এরপর ধরো আরও রাস্তার সামনে মনে করো এর মধ্যে কোনো মানুষজন নেই, চাইলে কিন্তু অনেক আরও বেশি বেগ সে বাড়াতে পারে। আবার দেখা যাচ্ছে কি কখনো কখনো গাড়িকে একটু স্লো যেতে হয়, কেন? মনে করো সামনে স্কুল, অথবা দেখা যেতে পারে কি মানুষের একটু, অথবা যানজট, মানুষের সংখ্যাও বেশি, তখন কী করতে হবে? মনে করো 2 মিটার/সেকেন্ড বেগ কমাতে হয়। আবার মনে করো একটা সোজা রাস্তা, এই যে কোনো বাঁক নেই, তখন মনে করো 20 মিটার/সেকেন্ড। আবার মনে করো দেখা যাচ্ছে কি এই যে রাস্তা যেহেতু ফ্রি, তাহলে আমরা 40 মিটার/সেকেন্ড ধরলাম। এখন আমরা বলছি ব্যাগের পরিবর্তন হলে ধরো, এখানে আমি দেখাচ্ছি এগুলো ব্যাগ, এগুলো কি সময়, কিন্তু এর মধ্যে পরিবর্তনটা আমি কিভাবে দেখাচ্ছি দেখো। তাহলে এই যে এখানে সময়ের পার্থক্য বেশি এবং কম, যদি 2 সেকেন্ড থেকে 1 সেকেন্ড বিয়োগ দিয়ে আমরা কি পাবো? 1 সেকেন্ড পাবো। ওই 1 সেকেন্ড অবস্থায় এখানে কতটুকু ব্যাগের পরিবর্তন? 10 মিটার/সেকেন্ড থেকে 5 মিটার/সেকেন্ড বিয়োগ হবে, কেননা বেশি থেকে কমটা বিয়োগ হবে। এটা আদি ব্যাগ, এটা কি শেষ ব্যাগ। তাহলে আমরা এখানে বলতে পারি 5 মিটার/সেকেন্ড। তারপর এখানেও 3 - 2 কি হবে? 1 সেকেন্ড। এখানে 2 থেকে 10, তার মানে কি হবে? অবশ্যই -8 মিটার/সেকেন্ড। আমি মাইনাসটা এই যে এখানে আলাদা করে বুঝাবো, শেষে একদম শেষে বুঝাবো যে মাইনাসটা কি, ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ কি সেটা আমি পরে বুঝাচ্ছি। অর্থাৎ ত্বরণ কমতেও পারে, এখানে ব্যাগ বৃদ্ধি করছিলাম, ওখানে ব্যাগ হ্রাস হবে। এখন দেখো এখানে 4 থেকে 3 গেলে কত? 1 সেকেন্ড। এখানে মনে করো 20 থেকে 2 গেলে কত? 18 মিটার/সেকেন্ড। এখানে ধরো 1 সেকেন্ড, এখানে কত? 20 মিটার/সেকেন্ড। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি এখান থেকে ত্বরণ হিসাব করব। এই যে 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা দেখো কেন দেখো 1 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড। তাই এখানে একটা সেকেন্ড নিচে আছে, এখানে একটা সেকেন্ড উপরে আছে, দুইটা মিলে কি হবে? স্কোয়ার হবে। আমরা ত্বরণ একটা দেখিয়েছিলাম। তারপর এখানে হবে কত? এই জায়গার প্রোডাক্ট কি হবে দেখো, -8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই জায়গার ত্বরণ হবে কি 18 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই জায়গার ত্বরণ হবে কি 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি। দেখো এগুলো কিন্তু সবগুলো ব্যাগ ছিল, এটা সময় ছিল। ব্যাগ এবং সময়ের যে পার্থক্য বা ব্যাগ এবং সময় বনাম আমরা যে লেক্সিক রাখবো, এটা হবে কি তার ত্বরণ। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি ত্বরণ 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ ব্যাগ বাড়ছে। ত্বরণ -8 মিটার/সেকেন্ড স্কোয়ার, ত্বরণ কমছে। আবার ত্বরণ আরও অনেক বেশি বাড়ছে, 18 মিটার/সেকেন্ড স্কোয়ার, ত্বরণ আরও বাড়ছে 20 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এটা আমরা ত্বরণটা কীভাবে হয়, অর্থাৎ ব্যাগের পরিবর্তন হলে ত্বরণ হয়, সেটা একটা আমরা চিত্র দিয়ে দেখালাম। এবার এখান থেকে আমি মন্দনগুলো বলছি, মন্দনটা একটু বুঝে নাও। এখানে বলছি ত্বরণ, এখানে মন্দনটা কিছু না, এটা ইংরেজি নাম হচ্ছে রিটার্ডেশন। এটা হচ্ছে ত্বরণ এর বিপরীত, মানে অর্থাৎ ত্বরণের বিপরীত বলতে দিকটা বিপরীত শুধু। কারণ ব্যাগ বৃদ্ধি পেলে তখন আমরা ত্বরণ বলি, আর ব্যাগ হ্রাস পেলে আমরা কি বলি? মন্দন বলি। অর্থাৎ ব্যাগ হ্রাসের হারকে কি বলবো? ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলে। আরেকটা নাম ঋণাত্মক ত্বরণকে মন্দন বলে, তুমি বলতে পারো। এখন আমি এখনো ত্বরণের সংজ্ঞাটা এখানে রেখে দেওয়ার একটা কারণ আছে, সেটা এবার তোমাদের বোঝাবো। কেন রেখে দিলাম সেটা হচ্ছে, দেখো এদিকে দেখাচ্ছি। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
18 মিটার পার সেকেন্ড আর 20 মিটার পার সেকেন্ড বেগের পরিবর্তনটা। এখন যদি এরকম দেখায়, চিত্রটা যদি এরকম হয়, ধরো 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড। এখন যদি এভাবে আমরা এটাকে যদি বলি যে একেবারে সমবেগ, কেন 1 সেকেন্ডও 5 মিটার পার সেকেন্ড ছিল, 2 সেকেন্ডও একই বেগ, সব জায়গায় 5, সব জায়গায় 5, তাহলে এখানে কি কোনো বেগের পরিবর্তন হয়েছে? যদি বেগের পরিবর্তন না হয় তাহলে ত্বরণ শূন্য হয়। তোমাদের একটা ছোটো প্রশ্ন, সেটা বেসিক প্রশ্ন, সেটা আজকে বেগের পরিবর্তন না হলে ত্বরণ হয় না। কীরকম দেখো, ধরো আমি এখানে আমার সংখ্যাটা আনবো a সমান b মাইনাস ইউ বাই টি। ধরো এখানে আদি বেগ ইউ সমান, ধরো এটা আদি বেগ ইউ 5 মিটার পার সেকেন্ড, ধরো এটা শেষ বেগ বি, আমি এই অংশ ধরলাম, এই অংশ ধরলাম, খেয়াল করো, শেষ বেগ কি বি 5 মিটার পার সেকেন্ড। আর মনে করো এখানে সময়ের পার্থক্য 1 সেকেন্ড আছে, কত 1 সেকেন্ড। এবার একটু বসিয়ে দেখবো, 5 মাইনাস 5 ডিভাইড বাই 1, আমি একগুলো এখানে ওয়েট করলাম সুবিধার্থে। এখন দেখো 0 ডিভাইড বাই 1 সমান 0, এমএস ইনভার্স 2। অর্থাৎ এখানে এটার জন্য একটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে কি সম বেগে বা সুষম বেগে ত্বরণ শূন্য কেন, এটা। এখন দেখো আমি এখানে দেখালাম যে কি সবগুলো বেগ ভিন্ন ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন থাকায় এখানে আমরা ত্বরণগুলো পেলাম। যখন আমি সবগুলো সমবেগে দেখালাম তখন আমরা ত্বরণ পাচ্ছি কত, শূন্য। এখন আমরা অবশ্যই এখানে লেখার সময় যোগ করে দিব অসম বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অবশ্যই তোমরা এটা নোট নিবা, এটা আমি কেন প্রথম থেকে লিখিনি, প্রথম থেকে আমি লিখতে পারতাম, আমি তোমাদেরকে এই জায়গায় তুলনা করে দেখানোর জন্য কি এটা প্রথম থেকে লিখিনি। এখন কিন্তু এটা একটু তোমার ফিলিংসে এখনও তুমি আনতে পারো না যে কি ত্বরণটা কি। কারণ আমরা দেখো আমি শুরু থেকে তোমাদেরকে বললাম যে দূরত্ব কি, সরণ কি, তারপর বললাম দ্রুতি কি, বেগ কি, তারপর আসলাম ত্বরণ কি। এখন দেখো তোমার কাছে সরণ, বেগ, ত্বরণ ধারাবাহিক যদি একটু সিকোয়েন্স আমি যদি ঠিক করে না দিই তাহলে তোমার কাছে কী হতে পারে, সেটা একটু কনফিউশন জন্মাতে পারে। এখন ত্বরণ কি সেটা একটা আমি এই যে তার সরাসরি একটা বাস্তবিক উদাহরণ তুমি ফিল করতে পারার মতো একটা উদাহরণ দিব, এরপর সরণ, বেগ, ত্বরণ মনে রাখার মতো একটা তোমাকে সিকোয়েন্স দিয়ে দিব। তাহলে একটা বাস্তবিক উদাহরণে আসা যাক। আমি এটা মনে ফেলি, তাহলে দেখা যাক। ধরো কীভাবে মোটরসাইকেল একটা সুবিধা হতো। আচ্ছা একটা গাড়ি, ধরো গাড়ি, এখন গাড়িতে ধরো বসে ড্রাইভ করতেছো। এখন গাড়িতে বলছিলাম সবসময় সমবেগে চলে না, যখন রাস্তা একেবারে সোজা থাকে, কোনো মানুষ থাকে না, তখন তুমি সমবেগে চালাতে পারো। কিন্তু আমরা যেটা অ্যাক্সিলারেটর, আচ্ছা বোঝানোর সুবিধার্থে অ্যাক্সিলারেটর বলতে আমি মোটরসাইকেল দিয়ে বোঝাচ্ছি। আমরা যখন অ্যাক্সিলারেটর এখানে হাতে যখন ঘুরাই তখন স্পিড বাড়ে নাকি বাড়ে না, আবার কখনো যদি ব্রেক মারার প্রয়োজন হয় স্পিড কমে নাকি কমে না। এবার আমরা বোঝার চেষ্টা করবো, যখন মোটরসাইকেল আমরা অ্যাক্সিলারেটর ঘুরাই অথবা গাড়িতে যখন অ্যাক্সিলারেটরে আমরা চাপ দিই পা দিয়ে, তখন দেখা যায় গাড়িটা বেগ বৃদ্ধি পায়। তুমি কীভাবে বুঝবে যে তুমি কীভাবে ফিল করবা যে যখন বেগ বৃদ্ধি পাবে তখন অবশ্যই তোমার শরীরটা কি হেলে পড়বে। যদি এখানে জড়তার বিষয় আছে, আমি জড়তার বিষয় বল অধ্যায়ে গেলে ভালো করে বুঝাবো। এখন দেখো আপাতত বুঝে নাও, তোমার শরীর যখন স্থির এবং স্থির থাকবে না, তোমার শরীর যখন স্থির থাকবে না, বুঝতে হবে তখন কি হচ্ছে, ত্বরণ হচ্ছে। কীরকম ত্বরণ, তুমি পিছন দিকে হেলে পড়তেছো অর্থাৎ বেগ বৃদ্ধি পাচ্ছে, সবসময় বেগের পরিবর্তন হচ্ছে, তখন ত্বরণ হচ্ছে। আবার যখন ব্রেক করা হয়, যখন ব্রেক কষবে তখন পা দিয়ে যখন ব্রেকে চাপ দেবে তখন দেখবে কি তুমি সামনে হেলে পড়বা, তখন বুঝবে যে কি হচ্ছে, ত্বরণ হচ্ছে, তখন বেগ
তাও ব্যাগ পরিবর্তন হচ্ছে। প্রথমটা ব্যাগ বৃদ্ধি, পরেরটা কি ব্যাগ হ্রাস। এখন কি তুমি ফিল করতে পারতেছো? আবার কখনো দেখা যাচ্ছে কি রাস্তা মনে করে একদম সোজা, কোনো মানুষজন নেই, তখন মনে করে একদম এক্সিলারেটর হাত না না নড়িয়ে একেবারে রেখে দিচ্ছে, তখন দেখা যাবে কি তুমি সমবেগে আছো, তোমার শরীর সামনে বা পিছনে মুভ করবে না। এবার নিশ্চয়ই তোমরা এবার ফিল করতে পারতেছো ত্বরণ কখন হয়? যখন গাড়ির মধ্যে আমরা বসে থাকি চলমান গাড়িতে, যখন আমাদের শরীর সামনে বা পিছনে তুলবে তখন অবশ্যই ত্বরণ হচ্ছে বুঝবো, ত্বরণ বা মন্দন, মানে ধনাত্মক ত্বরণ হতে পারে, ঋণাত্মক ত্বরণ। আর যখন আমরা স্টিল এভাবে সোজা থাকতে পারি তখন বুঝতে হবে কি সমবেগে চলছে। এবার স্মরণ বেগ ত্বরণ নিয়ে তোমাদের যাতে কনফিউশন না হয় আমি তোমাদের জন্য একটা ছোট্ট হিন্টস দেবো, হিন্টসটা একটু নোট নিতে পারো চাইলে। তো আমরা বলি প্রথমত ভেক্টর রাশি পড়ার সময় প্রথম করছিলাম স্মরণ, যাকে প্রকাশ করা হয় কি দিয়ে? এস দিয়ে। তারপর পড়েছিলাম কি বেগ প্রকাশ করা হয় কি দিয়ে? বি দিয়ে। তারপর পড়েছে কি ত্বরণ প্রকাশ করেছে কি দিয়ে? এ দিয়ে। এখন দেখো, এখন ওই যে জার্মান শব্দের স্ট্রি কি ভেলোসিটি আর এক্সিলারেশন, এখান থেকে আমরা এই চিহ্নগুলো পাই। এবার দেখো এখানে আমরা কীভাবে বোঝাতে পারি? স্বাভাবিকভাবে কেন যে স্মরণকে মনে করো স্মরণতে স্মরণ না, স্মরণকে যখন আমরা সময় দিয়ে ভাগ দিই তখন আমরা কি পাই? ব্যাগ পাই। আবার মনে করো বি মানে সি মানে বি, ব্যাগকে যখন সময় দিয়ে ভাগ দিই, বি মানে সি ধরো এটা ব্যাগ, ব্যাগকে যখন সময় দিয়ে ভাগ দিই তখন কি পাই? ত্বরণ পাই। সিরিয়ালে মনে রাখবা স্মরণ ব্যাগ ত্বরণ। স্মরণের হারকে বলা হয় ব্যাগ, ব্যাগের হারকে বলা হয় কি ত্বরণ। অর্থাৎ স্মরণ পরিবর্তন হলে সময়ের সাথে তখন ব্যাগ, আবার ব্যাগ যখন সময়ের সাথে পরিবর্তন হয় তখন বলা হয় কি ত্বরণ। এটা আমি মনে রাখা যায়। মনে একটা দুষ্টু ছেলে, দুষ্টু বালক অনেক সময় মনে তোমার সাথে খুব বেশি ঝগড়াঝাড়ি করে, সবসময় তোমাকে সবসময় মনে একটু জ্বালাই, তখন কি তুমি কি করো? দুষ্টুমি করে স্বর বেটা তুই, এবার বলো না স্বর বেটা তুই। মনে করো এই যে স্বর বেটা তুই, এই যে আমি স্মরণকে আমি স্বর বোঝাচ্ছি, ব্যাগকে মনে করো বেটা বোঝাচ্ছি, আর তৈব এটাকে আমি তুই বোঝাচ্ছি। এটা মনে রাখার জন্য শুধু সিরিয়ালে কি করবে? স্মরণের হারকে বলা হয় ব্যাগ আর ব্যাগের হারকে বলা হয় কি ত্বরণ। মনে রাখবে কি স্মরণ স্বর বেটা তুই, স্মরণ ব্যাগ ত্বরণ। আর আশা করি তোমরা ক্লাসটা মোটামুটি একটু ধারণা পেয়েছ। আমরা পরবর্তীতে এই যে গতির সমীকরণ পড়ানোর সময় এই সবগুলো স্মরণ ব্যাগ ত্বরণের সংজ্ঞাগুলো থেকে আমরা যে গাণিতিক সমীকরণ পেয়েছি এগুলো ব্যবহার করব।